দর্শক, দীর্ঘ ৪ দশক ধরে চেপে রাখা সেই হাড় হিম করা সত্য অবশেষে প্রকাশ্যে এলো। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে বা কারা নিমেষে শেষ করে দিয়েছিল এতদিন ধরে যে রহস্যের জট কেউ খুলতে পারছিল না, এবার যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একে একে সব গোপন হাড়ি ভেঙে দিতে বাধ্য হলেন এই ঘটনার সাথে যুক্ত মোজাফফর। এক দেশ থেকে অন্য দেশে এতদিন ধরে পালিয়ে বেরিয়েও শেষ পর্যন্ত আর কোনো শেষ রক্ষা হলো না। দীর্ঘ ৪১ বছর ধরে খাঁচার পাখির মতো তীব্র আতঙ্কে দিন কাটানোর পর জীবনের শেষ মুহূর্তে এসে নিজের বাসভবন থেকেই চরম বিপাকে পড়লেন তিনি। শুরুতে মুখে এক প্রকার কুলুপ এঁটে চুপচাপ থাকার চেষ্টা করলেও পরবর্তীতে টানা জেরার মুখে ফাঁস করতে বাধ্য হন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য। সেদিন কারা ছিল এই নির্মম খুনের পেছনে, কার নির্দেশে আর কোন অদৃশ্য শক্তির ওপর ভর করে হয়েছিল এই হত্যাকাণ্ড, তার সবই যেন একে একে উগড়ে দিতে শুরু করলেন তিনি। বাবার এই ভয়াবহ আর নির্মম মৃত্যুর বর্ণনা শুনে নিজের ভেতরের কান্না আর ক্ষোভকে আর কোনোভাবেই ধরে রাখতে পারেননি তারেক রহমান। ঘটনার নির্মমতা আর অপরাধের গভীরতা বিবেচনা করে মোজাফফরের ওপর শাস্তির মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক পর্যায়ে শারীরিক ও মানসিক কষ্ট আর সহ্য করতে না পেরে একদম ভাঙা গলায় কান্নায় ভেঙে পড়েন মোজাফফর। নিজের 2 হাত জোর করে আকুল মিনতি জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। নিজের অতীত অপরাধ আর সমস্ত ভুলের মাপ চেয়ে হাউ মাউ করে কেঁদে উঠে বলেন, জিয়া হত্যার পেছনে আসলে কোন শক্তিশালী অদৃশ্য হাত ছিল, কারা তাদের পেছন থেকে মূল ব্যাকআপ আর সাহস দিয়েছিল, তার সব সত্য তিনি উন্মোচন করে দিয়েছেন। এবার যেন তার ওপর থেকে শাস্তির মাত্রা কিছুটা কমিয়ে আনা হয়। কিন্তু অতীতের সব বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করিয়ে দিয়ে মোজাফফরকে এক বাক্যে মির্জাফর বলে সম্বোধন করেন তারেক রহমান। বাবার নির্মম ঘাতক আর ষড়যন্ত্রকারীকে কি চাইলেই কেউ কখনো মাফ করতে পারে? তারেক রহমানও তা পারেননি, অনড় থাকেন নিজের জায়গায়। 4 দশক আগে এক ঝোড়ো রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে যে রক্তক্ষয়ী তাণ্ডব চলেছিল, সেই অভিশপ্ত রাতের কথা চিন্তা করলে আজও গা শিউরে ওঠে। রাত তখন আনুমানিক 3:30। চট্টগ্রাম শহর জুড়ে তুমুল ঝড় বৃষ্টির তাণ্ডব। পুরো নগরী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই সার্কিট হাউস চত্বর ঘিরে ফেলে কয়েকটি সামরিক গাড়ি। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে ভারী রকেট লঞ্চার। প্রথম রকেটের আঘাতে উড়ে যায় ভবনের ছাদের একাংশ, আর দ্বিতীয়টি গুঁড়িয়ে দেয় মূল ফটক। ভয়াবহ বিস্ফোরণ আর সাবমেশিন গানের একটানা গুলিবর্ষণে স্তব্ধ হয়ে যায় রাষ্ট্রপতির নিরাপত্তায় থাকা প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের প্রতিরোধ। গোলাগুলির বিকট শব্দে নিজের কক্ষ থেকে ধবধবে সাদা পাঞ্জাবি পরে বেরিয়ে এসেছিলেন স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু ষড়যন্ত্রকারীদের বন্দুক তাকে একটি বাক্য উচ্চারণ করার সুযোগও দেয়নি। স্বয়ংক্রিয় চাইনিজ অস্ত্রের গুলিতে এক ঝাঁক বুলেট নিমিষেই ঝাঁঝরা করে দেয় তার বুক ও মুখমণ্ডল। সার্কিট হাউসের কাঠের মেঝে ভেসে যায় তাজা রক্তে, আর স্তব্ধ হয়ে যায় একটি দেশের রাষ্ট্রপ্রধানের নিঃশ্বাস। সেই রাতের অপারেশন মাত্র 20 মিনিটে শেষ হলেও তার আসল রহস্য সামনে আসতে সময় লাগল 41 বছর। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে আসল মাস্টারমাইন্ড আসলে কে ছিল? দীর্ঘদিন ধরে এই জঘন্য অপরাধের পেছনের কাহিনী আড়ালে থাকলেও আদালতের মুখোমুখি হয়ে যখন মামলার অন্যতম অভিযুক্ত মেজর মোজাফফর বিচারিক প্রক্রিয়ায় মুখ খোলেন, তখন বেরিয়ে আসে শিহরিত হওয়ার মতো সব তথ্য। মোজাফফর স্পষ্ট ভাষায় বলেন, জিয়াউর রহমানকে সরানোর নীল নকশা একদিনে তৈরি হয়নি। তারা যখন এই অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ব্যাকস্টেজ থেকে তাদের ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হচ্ছিল, আর সেই নির্দেশনার মূল কলকাঠি নাড়ছিল ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। মোজাফফরের এই বিস্ফোরক তথ্যকে গভীর বিশ্লেষণ করলে বেশ কয়েকটি চমকপ্রদ দিক স্পষ্ট হয়ে ওঠে। সেনাবাহিনীতে তৎকালীন অসন্তুষ্ট কর্মকর্তা এবং কিছু উগ্র রাজনৈতিক ভাবধারার গোষ্ঠীকে উস্কে দিয়ে জিয়াউর রহমানের বিরুদ্ধে চরম ঘৃণা ও ক্ষোভ তৈরি করা হয়েছিল।
রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তার জন্য সীমান্ত পেরিয়ে এক অদৃশ্য সবুজ সংকেত পৌঁছেছিল। শুধু তাই নয়, অপারেশনের লজিস্টিক, প্রযুক্তিগত এবং অস্ত্রশস্ত্রের সহযোগিতাতেও সেই বিশেষ গোয়েন্দা সংস্থার হাত ছিল বলে সাক্ষ্যে ইঙ্গিত পাওয়া যায়। ঘটনার রাতে চট্টগ্রাম উপকূল ও আকাশসীমায় সামরিক যোগাযোগ ব্যবস্থা যেভাবে মুহূর্তের মধ্যে স্তব্ধ ও জ্যাম করে দেওয়া হয়েছিল তা সাধারণ কোনো সেনাদলের পক্ষে প্রায় অসম্ভব ছিল। মোজাফফর ইঙ্গিত দেন, পুরো চট্টগ্রামকে এক রাতের জন্য একটি নিখুঁত কিলিং জোনে পরিণত করার পেছনে সীমান্তের ওপার থেকেই শক্তিশালী কারিগরি মদত দেওয়া হয়েছিল। এছাড়া হত্যাকাণ্ডের পরদিনই গণমাধ্যমে যেভাবে খবরটি পরিবেশন করা হয়েছিল, রেডিও বাংলাদেশ বা স্থানীয় গণমাধ্যমকে সঠিক তথ্য দেওয়া থেকে বিরত রেখে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে আগে থেকেই একটি বিশেষ বয়ান বা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, পুরো ঘটনাটিকে যেন বিশ্ববাসী কেবলই বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল হিসেবে দেখে, আর এর পেছনে থাকা বড় আন্তর্জাতিক শক্তির মাস্টার প্ল্যানটি যেন চিরকালের জন্য জনসম্মুখের আড়ালেই পড়ে যায়। এখন বড় প্রশ্ন জাগতে পারে, একটি বহিরাগত গোয়েন্দা সংস্থা কেন একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চাইবে? এর উত্তর লুকিয়ে আছে তৎকালীন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির উত্তাল সমীকরণে। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতায় এসে জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক যুগান্তকারী মোড় এনেছিলেন। একক কোনো শক্তির ওপর নির্ভরতা ভেঙে তিনি চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমগ্র মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অভূতপূর্ব স্তরে নিয়ে যান। পাশাপাশি আঞ্চলিক বৈষম্য কমাতে এবং সার্বভৌমত্ব রক্ষায় তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের জোরালো উদ্যোগ নেন। তার এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়ালেও প্রতিবেশী দেশের একচ্ছত্র প্রভাবকে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিল। ভারতের নীতি নির্ধারকদের জন্য জিয়াউর রহমানের স্বাধীন ও দৃঢ় অবস্থান এক বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ফলে ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সামরিক অসন্তোষকে ঢাল বানিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তবে ইতিহাস বলে, অপরাধ যতই রহস্যের চাদরে ঢাকার চেষ্টা করা হোক না কেন, সত্য বের হয়ে আসবেই। আজ ঘটনার 4 দশক পর সার্কিট হাউসের রক্তের দাগ হয়তো শুকিয়ে গেছে, কিন্তু মেজর মোজাফফরের সাক্ষ্য ইতিহাসবিদ ও গবেষকদের সামনে রেখে গেছে এক কঠিন প্রশ্নচিহ্ন। একদলের মতে, ভারতের প্রবীণ রাজনীতিবিদদের একাংশের বিভিন্ন সময়ের বক্তব্য ও মোজাফফরের জবানবন্দি একে অপরের পরিপূরক এবং তা আন্তর্জাতিক চক্রান্তকেই প্রমাণ করে। অন্যদিকে আরেক দলের মতে, ঘাতকরা নিজেদের অপরাধের মাত্রা কমাতে বা বিচার থেকে বাঁচতে অনেক সময় আন্তর্জাতিক চক্রান্তের দোহাই দিয়ে থাকে। সত্য যেটাই হোক না কেন, মোজাফফরের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি এটি অন্তত প্রমাণ করে যে 1981 সালের 30 মের সেই রক্তক্ষয়ী ভোটটি কেবল স্থানীয় কোনো সামরিক অভ্যুত্থান ছিল না, বরং তার পেছনে জড়িয়ে ছিল আন্তর্জাতিক রাজনীতির জটিল জাল।